দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন 2 নম্বর সেট। 1 নম্বর সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলকে দেখে প্রস্তুতি নিতে পারবে। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন, আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা প্রশ্নটি হচ্ছে বারাসাত এমজিএম হাই স্কুলের প্রশ্ন। এখানে টোটাল প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, 1 থেকে টোটাল 5 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি যদি একটু বড় করে দেখিয়ে দেই তাহলে তুমি দেখতে পারবে যে প্রশ্নটি কীরকম প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি ক নম্বর, জমিদার সভার সভাপতি ছিলেন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে টোটাল 10টি প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই 10টি প্রশ্নের উত্তরে এক এক করে আমি ডিটেলস বিশ্লেষণ সহ দেখিয়ে দেবো, যাতে তোমাদের উত্তরগুলি করতে সুন্দর হয়। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা কী ছিল। প্রথম প্রশ্নটা ছিল, আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জমিদার সভার সভাপতি ছিলেন, জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। তোমরা ব্যাখ্যাটা কিন্তু ভালো করে পড়বে। 1838 সালে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়, এর প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। এই সংগঠনটি জমিদারদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়। এটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের গুলির অন্যতম। এরপরে প্রশ্ন, বর্তমান ভারত পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তো বর্তমান ভারত পত্রিকা প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকা। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ একটি বিখ্যাত প্রবন্ধ যা প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকা। এই প্রবন্ধে তিনি ভারতবাসী জাতীয় চেতনা সমাজ সংস্কারের কথা তুলে ধরেছেন। এরপরের প্রশ্ন, জন্মসূত্রে গোড়া হলো এক ধরনের কি? জন্মসূত্রে গোড়া হলো খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস নায়ক গোড়া জন্মসূত্রে একজন আইরিশ খ্রিস্টান। পরে তিনি হিন্দু পরিবারের মানুষ হন এবং নিজেকে হিন্দু বলে মনে করতেন। উপন্যাসের শেষে তার প্রকৃত পরিচয় প্রকাশিত হয়। এরপর পরের প্রশ্ন, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন কে? এর প্রথম মুদ্রিত বইটি লেখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট। আমরা যদি এর হিস্ট্রিটা দেখি, 1778 সালে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট রচিত গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বাংলা হরফে মুদ্রিত প্রথম গ্রন্থ। এই গ্রন্থের বাংলা হরফ নির্মাণ করেন চার্লস উইলকিন্স আর হরফ খোদাই করেন পঞ্চানন কর্মকার। এরপরের প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম অ্যাওয়ার্ড 1800 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান বাংলা শিক্ষা মুদ্রণ ও প্রকাশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়, আমরা 1/6, এটা হচ্ছে 1906 সালে। এটা হিস্ট্রিটা বা ব্যাখ্যাটা যদি দেখি তাহলে দেখব, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় 11ই মার্চ 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্য ছিল জাতীয় আদর্শে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার। এরপরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি স্থাপনের পিছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য, সেটা কে? সে হচ্ছে উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন। ভারতের ইতিহাস, ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি গবেষণার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিশেষ অবদান রাখে। এরপরের প্রশ্ন, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। অযোধ্যা কিষাণ সভা বাবা রামচন্দ্র। উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলে কৃষকদের অধিকার রক্ষার জন্য বাবা রামচন্দ্র কৃষক গঠন করেন। তিনি কৃষকদের অন্যায় খাজনা ও জমিদার অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত করেন। এখানে একটু নোট লিখেছি, এ কারণে অনেক জায়গায় দেখবা জওহরলাল নেহরু লেখা। যে দুটো প্রেক্ষাপট আমি ক্লিয়ার করে তুলে ধরছি। জওহরলাল নেহরু পরবর্তীকালে আওধের কৃষক আন্দোলনে যোগ দেন এবং কৃষকদের সমর্থন করেন, কিন্তু অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা হিসাবে বাবা রামচন্দ্রকেই ধরা হয়। তাই এই এমসিকিউর সঠিক উত্তর হচ্ছে বাবা রামচন্দ্র। এরপর পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মোপলা এটা 1-9। 1921 সালে কেরলের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়। জমিদারদের শোষণ, কৃষকদের অসন্তোষ এবং খিলাফত আন্দোলনের প্রভাবে এই বিদ্রোহ শুরু হয়। এবং আমরা যদি 10 নম্বর প্রশ্ন থেকে, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? এটা হচ্ছে স্বামী সহজাদানন্দ সরস্বতী। 1936 সালে লখনৌ অধিবেশনে সারা ভারত কিষাণ কংগ্রেস, পরবর্তীকালে অল ইন্ডিয়া কিষাণ সভা গঠিত হয়। এই প্রথম সভা ছিলেন স্বামী সহজাদানন্দ সরস্বতী। তিনি ভারতের কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কি, স্তম্ভ মিলকরণ। ঠিক আছে, স্তম্ভ মিলকরণ। আমরা যদি স্তম্ভ মিলকরণ দেখি, স্তম্ভ মিলকরণটা একটু দেখে আসি। যেরকম চৈত্র মেলা, সুভাষচন্দ্র বসু, তারপরে তোমার হাফটন ব্লক, নবগোপাল মিত্র, ত্রিপুরী কংগ্রেস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এর উত্তরটা যদি দেখি, সুভাষচন্দ্র বসু, সেটা হচ্ছে চৈত্র
এটার উত্তর হবে নবগোপাল মিত্র, কারণ চৈত্র মেলা, হ্যাঁ, 1867 সালে নবগোপাল মিত্র উদ্যোগে শুরু হয়। এই মেলার উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদ, দেশীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শারীরিক শিক্ষার ঘটানো। এরপরে হাফটনটা হচ্ছে উপেন্দ্র কুশার রায়চৌধুরী। উপেন্দ্র কুশার রায়চৌধুরী ভারতের আধুনিক হাফটন মুদ্রণ প্রযুক্তির প্রবর্তক ছিলেন। তার এই আবিষ্কারের ফলে ছবি ও অলঙ্কার সহ বই পত্রিকা প্রকাশিত হতো। এবং ত্রিপুরী কংগ্রেস, বাকি যেটা আসে সুভাষচন্দ্র বসু। 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরে মত বিরোধের কারণে তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন যদি আমরা বলি, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নিত স্থানগুলো চিহ্নিত করো। 2-2। হ্যাঁ, তাহলে সিপাহী বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। এটা ব্যারাকপুর। ব্যাখ্যা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা ব্যারাকপুর সেনানিবাসে হয়। 1857 সালে 29 মার্চ সেখানে মঙ্গল পাণ্ডে ইংরেজ সেনা এবং অফিসারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। তাই এই সাহসী পদক্ষেপ পরবর্তীকালে সারা ভারতে বিদ্রোহ ছড়িয়ে পড়া প্রশস্ত করে। হ্যাঁ, এরপরে হচ্ছে চার্লস উইলিয়ামের ছাপখানার অবস্থান, এটা হচ্ছে হুগলি। ব্যাখ্যা যদি বলি, চার্লস উইলিয়াম হুগলিতে বাংলা হরফ তৈরি ছাপখানা স্থাপন করে। তার তৈরি বাংলার মুদ্রাক্ষর ব্যবহার করে 1778 সালে ন্যাথলিনে ব্রেসি হ্যালহেড এই গ্রন্থটি মুদ্রিত হয়। এটি বাংলা মুদ্রণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মালাবার অঞ্চল যদি কেরালার মালাবার উপকূল, আসলে বর্তমানে কেরল রাজ্যের উত্তরাংশে অবস্থিত। 1921 সালে মেপলা বিদ্রোহ এই অঞ্চলে সংঘটিত কৃষকদের উপর জমিদারদের অত্যাচার এবং খিলাফত আন্দোলনের প্রভাবে এই বিদ্রোহ গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। গণেন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলোর বিষয়বস্তু কী ছিল? গণেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন সমাজের নানা অসঙ্গতি, কুসংস্কার, ভণ্ডামি এবং ইংরেজ শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের অন্ধ পশ্চাত্যে অনুকরণের সমালোচনা করেন। তার ছবিতে সামাজিক রাজনৈতিক ব্যঙ্গের পাশাপাশি জাতীয়তাবাদের প্রকাশ ঘটেছে। এরপরের প্রশ্ন হচ্ছে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? চার্লস উইলকিন্স বাংলা মুদ্রণ শিল্পের অগ্রদূত হিসেবে বিখ্যাত। তিনি প্রথম বাংলা মুদ্রাক্ষর তৈরি করেন এবং সেই অক্ষরে ন্যাথলিয়ান ব্রেসি হ্যালহেড এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 1778 খ্রিস্টাব্দে গ্রন্থটি মুদ্রণ করেন। পরের প্রশ্ন হচ্ছে তোমার মুদ্রণ গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিখ্যাত। তিনি 1837 সালের 10 রাজধানী কলকাতা মেডিকেল কলেজ প্রথম ভারতীয় হিসেবে মানব দেহের সবচেদ করেন। পরের প্রশ্ন হচ্ছে মাদারি পাঁচি স্মরণীয় কেন? মাদারি পাঁচু উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি একা আন্দোলনের নেতৃত্ব দিয়ে কৃষকদের জমিদারি অত্যাচার, অতিরিক্ত খাজনা ও বেকার প্রথার বিরুদ্ধে সংগঠিত করেছিলেন। এরপরে 3-5টা হচ্ছে মোপলারা কেন বিদ্রোহ করেছিল? 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে মোপলা মুসলিম কৃষকের জমিদারদের অত্যাচার, উচ্চ খাজনা এবং ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেন। খিলাফত আন্দোলনের প্রভাব এই বিদ্রোহকে শক্তিশালী করেছিল। পরের প্রশ্ন হচ্ছে তোমার 7 বা 8 বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 4 নম্বরের প্রশ্ন, ইলবার্ট বিল ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল? 1883 সালে ভারতের আইন পরিষদের সদস্য স্যার কেটনি ইলবার্ট এই বিলটি প্রবর্তন করেন। এই বিল অনুযায়ী ভারতীয় জেলা বিচারক ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতেন, কিন্তু ভারতে বসবাসকারী ইউরোপীয়রা এর তীব্র বিরোধিতা করে বর্ণবিদ্বেষমূলক আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার ইউরোপীয়দের চাপে বিলটি সংশোধন করতে বাধ্য হয়। এই ঘটনায় ভারতীয় শিক্ষিত সমাজ উপলব্ধি করে যে ব্রিটিশরা ভারতীয় সমান অধিকার দিতে চায় না, ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বা রাজনৈতিক ঐক্য বৃদ্ধি পায়। পরবর্তীকালে ভারতীয় জাতীয়তা কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঘটনা ভূমিকা ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? মহেন্দ্রলাল সরকার ছিলেন 19 শতকের ভারতের অন্যতম বিশিষ্ট চিকিৎসক, বিজ্ঞান মানুষকে চিন্তাবিদ এবং বিজ্ঞান চর্চার অগ্রদূত। তিনি প্রথমে পাশ্চাত্য চিকিৎসা হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1876 সালে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ভারতীয়দের মধ্যে বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা প্রসারে বিশেষ ভূমিকা পালন করে। তিনি বিশ্বাস করতেন যে দেশের উন্নতির জন্য বিজ্ঞান শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। ভারতীয় বিজ্ঞান চর্চা প্রসারে তার অসামান্য অবদানের জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন ছিল গান্ধীজি খেদাতে সত্যাগ্রহ শুরু করেছিলেন কেন? 1918 সালে গুজরাটের খেদা জেলায় অতিবৃষ্টি ও ফসলহীনতার কারণে কৃষকদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ব্রিটিশ সরকারকে কৃষকদের খাজনা মকুব করার অনুরোধ জানানো হলেও সরকার তা প্রত্যাখ্যান করেন। এই পরিস্থিতি মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং অন্যান্য নেতা কৃষকদের পাশে দাঁড়ানো সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। কৃষকরা শান্তিপূর্ণভাবে খাজনা দিতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কৃষকদের দাবি আংশিকভাবে মেনে নেয় এবং যেসব কৃষক খাজনা দিতে অক্ষম ছিল তাদের খাজনা আদায় স্থগিত করা, এবং এই আন্দোলন গান্ধীজির অহিংস সত্যাগ্রহ নীতির একটি গুরুত্বপূর্ণ সাফল্য ছিল।
এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের 15 বা 16টি বাইকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আনন্দমঠ, এটা 8 মার্কের প্রশ্ন যেটা। হ্যাঁ, উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদের বিস্তার ঘটে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক উপন্যাস। এটি 1882 সালে প্রকাশিত। উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই গ্রন্থের মাধ্যমে বঙ্কিমচন্দ্র ভারত মাতাকে মাতৃরূপে কল্পনা করে দেশ প্রেমকার এক নতুন আদর্শ করে তোলেন। হ্যাঁ, এই উপন্যাসে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ, ঐক্য এবং সংগ্রামের আহ্বান জানানো হয়েছে। বন্দে মাতরম গানটি এই উপন্যাস থেকেই নেওয়া হয়েছে। পরবর্তীকালে এই গানটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান প্রেরণার উৎস হয়ে ওঠে। স্বদেশী আন্দোলনের সময় ছাত্র যুব বিপ্লবীরা এই উপন্যাস থেকে অনুপ্রেরণা লাভ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বন্দে মাতরম ছিল সংগ্রামের ধ্বনি। এই উপন্যাস মানুষের মনে দেশপ্রেম, আত্মত্যাগ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। এছাড়া আনন্দমঠ ভারতবাসীকে জাতীয় ঐক্যের গুরুত্ব বোঝে এবং স্বাধীনতার জন্য সংগ্রাম উদ্বুদ্ধ করে। তাই বলা যায় আনন্দমঠ ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। হ্যাঁ, এটা ছিল 5-এর 1। এরপরে 5-এর অথবা 19 শতকে বাংলা বিজ্ঞান চর্চার বিকাশের সম্পর্কে আলোচনা করব। 19 শতকে বাংলা আধুনিক বিজ্ঞান চর্চার সূচনায় পাশ্চাত্য শিক্ষার প্রসারের মাধ্যমে হিন্দু কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষা চালু হয়। নতুন বিকাশ ঘটে। মধুসূদন গুপ্ত 1836 সালে প্রথম ভারতীয় হিসেবে মানবদের সবছেদ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেন। আচার্য মনোহরলাল সরকার 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানে ভারতীয়দের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হয়। রাজেন্দ্রলাল মিত্র, প্রফুল্ল রায় এবং জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে হলে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে দেশীয় শিল্প ও রসায়ন গবেষণার অবদান রাখেন। জগদীশ বসু উদ্ভিদের সংবেদনশীলতা, বেতার যোগাযোগের ন্যায় বিশ্ববিখ্যাত গবেষণা করেন। বাংলার ভাষায় বিজ্ঞান বিষয়ক বই, সাময়িক পত্র, প্রবন্ধ প্রকাশের ফলে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পায়। বিজ্ঞান শিক্ষা কুসংস্কার দূর করতে সাহায্য করে এবং আধুনিক চিন্তাধারা প্রসার করে। অতএব 19 শতকে বাংলা বিজ্ঞান চিন্তার বিকাশ আধুনিক শিক্ষা গবেষণার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছিল। এই ছিল তোমার এই ভিডিওর আদ্যপ্রান্ত প্রশ্ন এবং উত্তর। আশা করি চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ 3টা প্রশ্নের মধ্যে উত্তর। চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সফল সত্যাগ্রহ। 1917 সালে বিহারের চম্পারণ জেলায় সংঘটিত। এখানে ইউরোপীয় নীল কররা কৃষকদের 3 কাঠিয়া প্রথা অনুসারে জমির একটি অংশে বাধ্যতামূলক নীল চাষ করতে বাধ্য করত। কৃষকরা ন্যায্য মূল্য পেত না, নানা ধরনের অত্যাচার শিকার হতো। কৃষকদের আহ্বানে মহাত্মা গান্ধী চম্পারণ আসেন এবং তাদের সমস্যার তদন্ত করেন। তিনি সত্যাগ্রহ অহিংস আন্দোলনের মাধ্যমে কৃষকদের সংগঠিত করেন। রাজকুমার শুল্ক গান্ধীজিকে চম্পারণে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমতের চাপে ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশনের সুপারিশের ভিত্তিতে 3 কাঠিয়া প্রথা বাতিল করা এবং কৃষকদের অনেক দাবি মেনে নেওয়া হয়। চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি অহিংস আন্দোলন নীতি প্রথমবারের মতো সাফল্য লাভ করে। এই আন্দোলনের ফলে ভারতীয় কৃষকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, জাতীয় আন্দোলনের নতুন গতি আসে। তাই চম্পারণ সত্যাগ্রহ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আত্মপন্থা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। वीडियोस बनाने हैं, ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।